তুমি কি আজকে বসে বেরি? আরে কেন বলো তো? না মানে তুমি হয়তো ভুলে গেছো, আজকে আমাদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল। ও তাই তো, আমি তো একদমই ভুলে গেছি। সরি পুতুল, আসলে নতুন একটা প্রজেক্ট নিয়ে এত বেশি বিজি হয়ে গেছি, সব কিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আমি জানি মিস, তাই তো তোমাকে কিছু জানি আমি ডিস্টার্বই করতে চাইনি। আমার কাজগুলো আমি যতটুকু পারি নিজে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা সমস্যা নেই, তুমি যদি না পারো আমি তোমাকে ম্যাচ হয়ে গেলাম। আরে না না, এসব কি বলছো? আরে এটা আমাদের ফার্স্ট ইস্যু। তুমি আজকেই প্রথম ডাক্তারের কাছে যাবে। আমি ঠিকই টাইম ম্যানেজ করে ফেলবো। তোমাকে সন্ধ্যায় পিক করে ডাক্তারের কাছে নিয়ে যাব। অ্যাপয়েন্টমেন্ট তো সন্ধ্যায়, সমস্যা কি? না, অ্যাপয়েন্টমেন্ট সন্ধ্যায়, অ্যাপয়েন্টমেন্ট বিকাল 5টায়। সো এটাও ভুলে বসে আছি। আচ্ছা অসুবিধা নেই, আমি টাইম ম্যানেজ করে ফেলবো, তোমাকে পিক করে দেবো, আমরা একসাথেই যাবো। ডোন্ট ওয়ারি, আসি, বাই। এই যে ফোন চলে এসছে। হ্যালো, হ্যাঁ বেরোচ্ছি। কাকে টাকা দিচ্ছ আপু? ভাইয়াকে বলেছো আজ যে তোমার ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে? হ্যাঁ রে, বলেছি। সময় দিতে পারবে তো? কেন পারবে না, ঠিক পারবে। আজ প্রথম দিন যাচ্ছি, তো ভাইয়া না গেলে কি হয়? তা তো আমারও কথা আপু, কিন্তু ভাইয়া যেই মানুষ তা তো তুমি ভালো করেই জানো। একবার নিজের কাজে ডুব দিলে তার আর দুনিয়ার কোনো দিকে খেয়াল থাকে না। আচ্ছা, তো ভাইয়া যে এমন, আমি তো সেটা জেনে বিয়ে করেছি। আসলে আমরা যখন বিয়ে করেছিলাম তো ভাইয়া এত বড় বিজনেসম্যান ছিল না রে, কিন্তু আমাকে বিয়ের প্রথম রাতেই বলে দিয়েছিল বাংলাদেশের অনেক বড় একজন বিজনেসম্যানদের মধ্যে একজনের হতে হবে। ওর একটা মাত্রই লোক, বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন হওয়া। তাই স্বাভাবিক কাজ থেকে ওকে একটু বেশি কাজ করতে হয়, একটু এক্সট্রা এফোর্টস দিতে হয়। তাই বলে তোমাকে কোনো টাইম দেবে না? ভাইয়া তো ছুটির দিনগুলোতেও। আমি না ওর কাজগুলোতে বাধা দিতে চাই না রে মিতালি। ও যেভাবে আগাচ্ছে, যেভাবে শান্তি পাচ্ছে, ওভাবে আগাক। আরিফকে নিয়ে আমার আসলে কোনো কমপ্লেইন নাই। সেটা তুমি যাই বলো আপু, ভাইয়া যে এই যুগে তোমার মতো একটা আদর্শ লক্ষ্মী বউ পেয়েছে, এইটা তার সৌভাগ্য। সে যদি শহরের কোনো মডার্ন আলট্রা মডার্ন মেয়েকে বিয়ে করতো তাহলে কবেই ডিভোর্স হয়ে যেত। আর চুপ করতো, খালি বাজে কথা। ওর ভাইয়া এতটা বাজে মানুষ না যে ডিভোর্স হয়ে যাবে। তোর ভাইয়াকে নিয়ে এত ভাবতে হবে না তোকে। ভাইয়াকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, আমার তো চিন্তা শুধু তোমাকে নিয়ে। হয়েছে, আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। আমার এই সংসারটা নিয়ে আমি অনেক সুখে আছি। চল এখন কাজ করতে হবে। এসব কি ইসলামী সাহেব? আপনারা কি কখনোই সিনসিয়ার হবেন না? এত সিনসিয়ারিটির অভাব থাকলে কিভাবে কাজ করবেন? কত শখ করে আপনাকে একটা প্রজেক্ট লিড করতে দিয়েছে, আর আপনি একটা মধ্যে ভুল করে বসে আছেন। সরি স্যার, সময়টা একটু প্ল্যান পেয়েছি তো। প্লিজ এক্সকিউজ দেবেন না, আমি খুবই অপছন্দ করি। আপনাকে যেটুকু সময় দেওয়া হবে এর ভেতরেই আপনি নির্ভুলভাবে কাজ শেষ করবেন, অ্যান্ড দিস ইজ মাই অর্ডার। সরি, আমাদের হাফ অ্যান আওয়ার টাইম দেন, আমি রিচেক দিয়ে চেক করে নিয়ে আসতেছি স্যার। নো ওয়ে, আপনি 20 মিনিট সময় পাবেন, এর ভিতরে আপনি সব কিছু ঠিক করে আমার কাছে সাবমিট করবেন। ফাইল রেডি হলে আমরা ক্লায়েন্টের সঙ্গে মিটিংয়ে বসবো। ওকে স্যার। শুনুন স্যার, এখন যান। স্যার আশ্চর্য, এরা কবে নিজেদেরকে ইমপ্রুভ করবে? অসহ্য এটা। জানালে না কিন্তু, বিয়ের আগে এসব ধান্দা বাদ দাও। জিনিয়া বোঝার চেষ্টা করো, একটা রাত্রি তো ব্যাপার। আর তাছাড়া আমরা তো কমার্স করে বিয়ে করছি। তো মিস্টার, এক রাতেরই তো ব্যাপার। আমি যে আপনার সাথে বাইরে রাত কাটাবো
বাসায় কি জানাবো বলতে পারেন? বাসা কেন? বাসা বলে দেবেন অফিস থেকে একটা নতুন প্রজেক্টের কাজে চট্টগ্রাম দিতে হচ্ছে। এটা বললেই তো সমস্যা খতম হয়ে যায়। আর তো কোনো প্রশ্নই আসে না এখানে। বাপরে, স্যার দেখি একবারে সব আইডিয়া করে রেখেছেন। ভালো ভালো, খুব ভালো। আপাতত আপনার কোনো আইডিয়াই কাজে হচ্ছে না। আগে পারিবারিকভাবে বিয়েটা হতে দাও, তারপর বাকিটা দেখা যাবে। আরে জিনিয়া তুমি আপনারা এখানে কি করছেন? না মানে স্যার একটু চা। চা খাচ্ছেন, খুব ভালো কথা, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি আপনাদের দুজনকে ইম্পর্টেন্ট একটা কাজ দিয়েছি, সেটা ফেলে রেখে এখানে বসে চা খাচ্ছেন, সেটা নিশ্চয়ই শোভনীয় না। সরি স্যার। হোয়াট সরি? সরি ডাজন্ট ওয়ার্ক এভরি টাইম। আমি যদি কাজ বাদ দিয়ে আপনাদেরকে এইভাবে আড্ডা মারতে দেখি, তাহলে কিন্তু আপনাদের স্যাক করা হবে। মাইন্ড ইট। তোমাকে বলেছিলাম বেশি টাইম ওয়েস্ট না করে কাজটা আরম্ভ করি। আরে দূর, এত চাপ নিয়ে না তো। আমার মনে হয় কি জানো, আমাদের এই বস আছে না, ওনার কনজিউগাল লাইফটা না খুব বেশি একটা ভালো যাচ্ছে না। চল সারাদিন অফিসে খেচল 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 করতেই। আমি আমার জীবনে এমন ওয়ার্ক অ্যাহলিক মানুষ আর একটাও দেখিনি। বাবারে বাবা, কাজ ছাড়া ওনার মাথায় যেন অন্য আর কিছুই কাজ করে না। আরে দূর, সে কেবল ওয়ার্ক হলে কিনা, যত সব একটা সাইক। বাদ দাও, চলো কাজ আরম্ভ করি। চল। আরে আপু, তোমার না ডাক্তারের কাছে যাওয়ার কথা? ভাইয়ার তো এখনো কোনো খবর নেই। কি বুঝতে পারছি না তো, বললো তো এসব পিক করবেন। আপু, তুমি এতদিন সংসার করেও মানুষটাকে চিনতে পারলে না? একবার কোনো কাজে ডুব দিলে তার কি আর কোনো কথা মাথায় থাকে? আচ্ছা দাঁড়াও, না একবার ফোন দিয়ে দেখি। এই পোর্শনটা, এটা হচ্ছে তুমি কারেকশন করবা। আর তুমি এই জায়গাগুলো একটু চেক করবা, আর এইগুলো চেক কমপ্লিট হলে আপনি এইভাবে ছিঁড়বেন বসে সময়। এই হচ্ছে ওদের কাজ। আমার তো 5টায় ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। হ্যাঁ, ও আমি তো একদমই ভুলে গেছি, সরি। আমি তো এখন আসতে পারবো না, আমি সবাইকে নিয়ে প্রজেক্টের মিটিংয়ে বসেছি। তুমি বরং এক কাজ করো, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, তুমি চলে যাও। না থাক, তুমি যখন আসতে পারছো না গাড়িটার পাঠাতে হবে না। আমি বরঞ্চ মিতালিকে নিয়ে একটা উবার কল দিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, এটা বরং গুড আইডিয়া। তুমি মিতালিকে নিয়ে চলে যাও, আমি রাতে বাসায় এসে তোমার সঙ্গে কথা হবে। ঠিক আছে, বাই। আচ্ছা, আমরা যেন বসেছিলাম এখানে না, এখন আপনারা সবাই যে মুড়ি থাকবেন। এক মিনিট। কি বেশি বেশি? হ্যাঁ, আর বলো না, এই অফিসের স্টাফগুলো না কোনো কাজেরই না। কোনো কাজ দিলে গুছিয়ে কিছুই করতে পারে না, আমাকে আবার সেই প্রথম থেকে শেষ পর্যন্ত চোখ বুলাতে হয়। ডাক্তার কি বললো জানতে চাইলে না? ও হ্যাঁ, কি বললো ডাক্তার? সত্যি জানতে চাও? আরে এটা আবার কেমন কথা? জানতে চাইবো না কেন? কাজের চাপে ভুলে যায়, তার মানে কি জানতে চাইবো না? ডাক্তার তেমন কোনো কমপ্লিকেশনের কথা আমাকে বলেনি। মুখটা এরকম শুকনো করে রেখেছো কেন? জানি না, আমার না কেমন ভয় ভয় লাগছে। ভয়? কিসের ভয়? ডক্টর তারিন আমাকে অন্য একজন ডাক্তারের কাছে রেফার করেছেন, আর কালকে সেখানে যেতে হবে। এটা তো করতেই পারেন, কিন্তু এখানে প্রবলেম কোথায়? তুমি ভয় পাচ্ছ কেন বোকা? না মানে ওই যে বললাম, তোকে ভেতরটা কেমন জানি লাগছে। আরে বাবা, প্রথম বেবি হলে এরকম টেনশন হতেই পারে। আমি নিজে কাল তোমাকে নতুন ডাক্তারের কাছে নিয়ে যাব। উনি যদি তোমাকে কিছু বলতে না চায়, আমি পার্সোনালি ওনার কাছ থেকে জেনে নেব। সো নো টেনশন।
এখন একটা কফি বানিয়ে খাও, কিন্তু মিতালির হাতের নাম। ও কিন্তু জঘন্য কফি বানায়, খেলে মনে হয় তখনই মারা যাবে। তুমি নিজ হাতে বানাবে। আচ্ছা ঠিক আছে, মিন্স হাতে বানিয়ে নিচ্ছি। দ্যাটস লাইক এ গুড গার্ল। তোমার নতুন ডাক্তারের নাম কি? এক মিনিট। হ্যালো, আপনাকে বলেছিলাম না আমি আজকে আমার ওয়াইফকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছি। আপনারা দেখি কোনো কাজই ম্যানেজ করতে পারেনি। রায়হান সাহেব 2 মাসের জন্য লন্ডনে যাচ্ছেন, আজকেই মিটিং করতে চাচ্ছেন। না না, তাহলে তো দেরি করা যাবে না। আচ্ছা, আমি দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা, একটা কিছু করছি। ওকে। কি হয়েছে আরিফ? কোনো না, প্রবলেম? ওই এমডি সাহেব আজকে মিটিংটা মানে মিটিং করতে চাইছে আর কি। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, ঠিক আছে, চাপ নিও না, আমি একাই চলে যেতে পারবো। কিন্তু তুমি একা একা কিভাবে যাবে? হ্যাঁ, আমি একটা উবার করে চলে যাচ্ছি, তুমি বরঞ্চ মিটিংটা অ্যাটেন্ড করো। তুমি বরং মিতালিকে নিয়ে যাও। আর বললাম তো আমি পারবো। আর এমনি তো মেলি বিষয়ে তুমি কিছু বুঝবে না, আমি যাই, পুরো ব্যাপারটা আমি একাই ডিল করতে পারবো। কিন্তু সত্যি সত্যি তুমি পারবে তো? আর বলছি তো পারবো, আর নাহলে মোবাইল তো আছে, কল দিবি, চলে এসো। থ্যাংক ইউ। আমি তোমাকে কথা দিচ্ছি নেক্সট টাইম আর এরকম হবে না। ওকে, আমি তাহলে যাই, দরজা আটকে দাও। জান্নাত, আরিফ, আরিফ তুমি? তুমি এখানে? মানে তোমাকে ঢাকা শহরের রাস্তায় এইভাবে পেয়ে যাব আমি ভাবতেই পারিনি। তুমি না ইউএসএ সেটেল করেছিলে? হ্যাঁ, ফিরে এসেছি। মানুষের জীবন তো ভীষণ বৈচিত্র্যময়। ওই যে বলে না, লাইফ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। এখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? ওই যে আমার গাড়িতে প্রবলেম হয়েছে, একটু ড্রাইভার ঠিক করছে। তাহলে আমার সঙ্গে চলো, আমি ড্রপ করে দিচ্ছি। না না, তোমার কষ্ট করার কোনো দরকার নেই, এখনই গাড়ি ঠিক হয়ে যাবে। ম্যাডাম, গাড়ি ঠিক হয়ে গেছে। ওই যে বলেছিলাম না। ওয়েট, তুমি কি তাহলে এখন ঢাকাতেই থাকো? হ্যাঁ, আর কোথাও যাচ্ছি না। তখন তো বাইরে গিয়েছিলাম কারণ বাবা চেয়েছিলেন, আর বাবা তো এখন নেই, সো আর যাওয়ারও প্রয়োজন নেই। নেই মানে? বাবার ক্যান্সার ধরা পড়েছিল 6 মাস আগে। বাবা, ও আই এম সো সরি। ডোন্ট বি। মানুষের হায়াত মত তো আর আমাদের কারোর হাতে লেখা থাকে না, তাই না? আরিফ, সরি, আমাকে না যেতে হবে, আমার জন্য পেশেন্ট ওয়েট করতে হবে। এক মিনিট, আমি কি তোমার নাম্বারটা পেতে পারি? শিওর। হ্যাঁ, ডায়াল করে দাও। আমি মিসড কল দিলাম। থ্যাংক ইউ, দেখা হবে। আবার দুজনে দেখা হলো, কথা হলো, মনে যে হলো
অবস্থা সবার? ওয়ালাইকুম সালাম। এই আমাকে দেখলে এইভাবে দাঁড়ানোর মতো কিছু হয়নি। বসেন বসেন, সবাই বসেন প্লিজ। স্যার মিডল স্কুল ফাইটার। ধীরে সানি সাহেব, ধীরে। কাজ তো আমরা করবই, এত তাড়াহুড়ো করার কি আছে? আপনারা আমার অফিসে কাজ করেন বলে আপনাদেরকে তো রোবট হয়ে যেতে হবে না। স্যার আমাদের যে কাজটা দিয়েছিলাম, ইউ ডিড ভেরি গুড জব অভিষেক। আপনি আর জিনিয়া মিলে আমাকে জাস্ট মুগ্ধ করেছেন। বাই দ্য ওয়ে, সামনের মাস থেকে আপনার এবং আপনার আরও আমাদের অফিসে যারা আছে সকলের প্রমোশন হচ্ছে। আমি অ্যাডমিনকে বলে দিচ্ছি, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, সূর্য মনে হয় আজ দক্ষিণ দিকে উঠলো। চুপ, সারাক্ষণ শুধু ফাইজলাম। আর দেখে বুঝেছি দশের বইটা খাও। আচ্ছা, তো বসের মনটা যে কেন ভালো সেটাই তো জানতে পারলাম না। তোমার এত বুঝে কাজ নেই, যাও নিজের চরকায় তেল দাও। তেল তো দিতেইছি। সরি, একটু দেরি হয়ে গেল। এ আর নতুন কি, মানে আমাকে কষ্ট দেওয়া তোমার সবচেয়ে প্রিয় কাজ, তাই না? তুমি এইভাবে বলছো কেন? তুমি বুঝো না আমি কত দূর থেকে আসি, কখনো টেম্পো, কখনো বাস, কত রকম ঝামেলা। তো আমার সাথে মিট করতে তোমার যদি এত কষ্ট হয়ে থাকে, মিট করা বন্ধ করে দাও আমার সাথে, সিম্পল। এইটা তোমার মনের কথা না। তুমি জানো আরিফ তুমি আমার কাছে কি, তারপর এসব কথা কেন বলো? আমি সেটা জানি জান্নাত। তাহলে বোকার মতো এইসব কথা বলছো কেন? আমি তো আসলেই বোকা না হলে এতদিন আমি একটা চাকরি জোগাড় করতে পারলাম না, এতগুলো ইন্টারভিউ দিলাম, কোথাও থেকে একটা ডাকও পেলাম না। আমি তোমাকে কতবার বলেছি না যে বাবার কাছে চলো, বাবা ঠিকই একটা ব্যবস্থা করে দেবেন। আচ্ছা, যার মেয়েকে আমি বিয়ে করতে চাই তার কাছে গিয়ে আমি চাকরি চাইবো? এটা সম্ভব? এটা কি পসিবল? এটা সম্ভব না। আরিফ, তুমি খুব ভালো করে জানো যে আমি বাবাকে কতখানি ভালোবাসি আর বাবা আমাকে কতখানি ভালোবাসে। আর টুডে অর টুমরো তো তোমার বাবাকে ফেস করতেই হবে, তো বিষয়টা এভাবে চিন্তা করছো না কেন? কিন্তু এই অবস্থায় আমি ওনার সামনে কি করে যাই? আমি যদি যোগ্য হতাম তারপরে না হয় তার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে তার সামনে দাঁড়াতাম, কিন্তু আমি তো বেকার। বুঝতে পারতেছো না কেন? বাবা কিন্তু দিন দিন খুব অস্থির হয়ে যাচ্ছে। অস্থির কেন? শোনো, বাসায় যদি একটা বিয়ের বয়সী মেয়ে থাকে, প্রত্যেকটা বাবা মাই অস্থির হয়ে যায়, যেটা তুমি বুঝবা না। বুঝবো না কেন? বুঝি। আচ্ছা, তুমি আঙ্কেলকে বলে কিছুটা সময় চেয়ে নিলেই পারো। আমি তাই তো করে আসছি এতদিন ধরে আরিফ। কিন্তু বাবা। কিন্তু কি? বাবার একটা ফ্রেন্ড আছে, সে ফ্রেন্ডের ছেলে নাকি বিয়ে দেবেন। তো আমি দেখছি বাবা ওই ছেলের প্রতি খুব ইন্টারেস্ট দেখাচ্ছেন আমার সাথে তার বিয়ে দেওয়ার জন্য। কি বলছো এসব? এর মধ্যে আবার ফ্রেন্ডের ছেলে আসলো কোত্থেকে? আমি তো সেই জন্যই বলছি যত দ্রুত সম্ভব আরিফ তুমি বাবার সাথে মিট করো, আর আমার বিশ্বাস বাবা তোমাকে অপছন্দ করবেন না। তুমি শিওর? 100%। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তুমি তাহলে আঙ্কেলকে বলো, তোমার কথা মেনে নিয়ে আমি আঙ্কেলের সঙ্গে কথা বলতে বসবো। এই তো মাই গুড বয়। চলো এখন বাইরে যাব, কোথাও গিয়ে কিছু খাবো। কোথায় যাব আবার? বাদাম খাই, চলো। ওফরে ছোট লোক একটা, বাদাম ছাড়া মাথায় কিছু ঢোকে না। না, পিৎজা খাবো, পিৎজা। বিলটা আমি দিব, টেনশন করো না, যদিও সবসময় বিল আমি দিই। কি কপাল নিয়ে আসলাম, প্রেমিকার টাকায় পিৎজা খেতে হচ্ছে। খুব গায়ে লাগছে না? শোনো, আমার কি বিশ্বাস জানো? আমার বিশ্বাস তুমি একদিন অনেক বড় হবে। দেখো, তুমি লিখে রেখো আমার কথাটা। সত্যি যেন হয়। চলো। আপু, কি বলছো তুমি এসব? ভাইয়াকে তুমি কিছুই বলবে না? তো ভাইয়াকে এখন এসব বিষয় জানিয়ে শুধু টেনশন বাড়াতে যাচ্ছি।
এমনিতে নতুন প্রজেক্টটা নিয়ে অনেক ঝামেলায় ছেড়েছেন। কিন্তু আপু এটা তো মিতালি, আমি যা বলছি তাই শোন। আকবরিয়া তো ভাইকে এখন খবরদার কিছু বলতে যাবে না। তাছাড়া ডাক্তার তো এখনো কিছু কনফার্ম করেনি, আমাকে আরও কিছু টেস্ট করতে হবে। ঠিক আছে আপু, তুমি যা ভালো মনে করো। কিন্তু আপু তোমার তো বলছি না এসব বিষয়ে আর কথা বলবি না। তো ভাইয়া এসব বলবো, তুই ল্যাপটা বসিয়ে দিয়ে যা। ঠিক আছে। হ্যালো। বিজি? আরে না, রাতের বেলায় আবার কিসের বিজি? তুমি কোথায়? তোমার হাজব্যান্ড ফেরেনি? তুমি কি আমার হাজবেন্ডের খবর নেওয়ার জন্য কল করেছো? আমি না এখন ওই বিশ্বাস করে যেতে পারছি না। তুমি আমার এত কাছে। এত কাছে মানে? মানে কাছে মানে হচ্ছে এই ধরো আমরা এক শহরে, এটা কি কাছে কাছে বলবো না? এখন এসব বলে আর কি লাভ বলো তো? আরে নদীর গতি তো বাঘ বলতে ফেলেছে, দুজনের দুই পথ। তোমার বউকে একদিন দেখিও তো, নিশ্চয়ই খুব মিষ্টি একটু মেয়ে। এই আমার বউকে নিয়ে এখন কথা বলতে হবে? আরে না না, আমি সেটা মিন করিনি, আমি জাস্ট এমনি জানতে চেয়েছি আর কি। পুতুলের সম্পর্কে যদি জানতে চাও তাহলে আমি এক বাক্যে বলবো, সে নিঃসন্দেহে খুব ভালো একটা মানুষ। কিন্তু এই এক জীবনে তো ভালো আমি একজনকেই বেসেছিলাম জানবেন। শুধু আমাদের সাথেই যে এরকম ঘটেছে তা তো নয় আরিক। ভালোবাসার মানুষকে কাছে রাখতে পারাটা ভাগ্য, যে আমাদের ক্ষেত্রে ঘটে নেই। বন্ধু মানে? আমি বলতে চাচ্ছি যে ধরে নাও আমরা আমাদের ভালোবাসার মানুষকে পাই, কিন্তু বন্ধু হিসেবে তো আমরা কোথাও না কোথাও বসে 2 কাপ কফি খেতেই পারি, তাই না? তোমার ভেতর থেকে পাগলামিটা আর গেল না, ঠিক আগের মতোই আছো। না জানি, আমি আর আগের মতো নেই। সবাই বলে আমি অনেক বদলে গেছি, শুধু টাকার পেছনে ছুটি। আমি তো জানি তুমি কেন সেটা করো। শুধু তুমিই জানো, আর কে? আচ্ছা বাদ দাও তো, তোমার পছন্দে যে কোনো একটা কফি শপে। ওকে, তাহলে তো ঠিকই আছে। ডাক্তার যেহেতু ওকে বলেছে, তার মানে সব কিছু ওকে। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আমি তোমাকে বলেছি না, কোনো টেনশন নেই, অযথাই ভয় পাচ্ছে। আর আমি সত্যি সরি, ব্যস্ততার কারণে আমি তোমাকে সময় দিতে পারিনি। আর হয়েছে এতবার সরি বলার পর আমি জানি তোমার অনেক ইম্পর্টেন্ট টেনশন। আরে ইম্পর্টেন্ট মিটিং মানে খুবই জরুরি মিটিং। এই প্রজেক্টটা যদি সাকসেসফুল হই না, তাহলে এই ফ্ল্যাটটা বিক্রি করে সোজা গুলশানে একটা ফ্ল্যাট কিনতে পারবো। মানে ডাক্তার কি বলেছে, আমাদের ছেলে হচ্ছে নাকি মেয়ে? কেমন বোকা বোকা কথা বলছো? এখন মাত্র 3 মাস হয়েছে, এখনই ছেলে নাকি মেয়ে বোঝা যায় নাকি? যায় না, কিন্তু আমি আমার বাচ্চার নাম ঠিক করে ফেলেছি। মানে তুমি কি আসলেই পাগল হয়ে গিয়েছো? বাচ্চারা এখন আসতেই পারলো না, আর ওদের নাম রেখে দিয়েছো? একদম। শুনবে কি নাম? ছেলে হলে মৃক আর মেয়ে হলে ত্রিনাম। কি অদ্ভুত! এই বাচ্চা কাচ্চার নাম নিয়ে কিন্তু একদম ফাইজলামি করবে না। কি অদ্ভুত নাম, মৃকো, মৃনো। আমার কিন্তু এই এক কথা, আধুনিক যুগের ছেলেমেয়েরা কী সব নাম রাখে আমার একদম পছন্দ না। আমার ছেলে বা মেয়ে হলে আমি এই নামই রাখি। ভাইয়া আজকে মাছটা কেমন হয়েছে? আমি একটু অন্যরকম করে রান্না করেছি। তাই তো বলি, স্বাদটা একটু অন্যরকম কেন? খুব ভালো বানিয়েছিস। একটু মাঝে মাঝে এরকম অন্যরকম করে বানানো ভালো, তাতে টেস্টে একটু চেঞ্জ আসে। পুতুল আমাকে একটু মাছ তুলে দাও না, ও কিন্তু খুব ভালো বানিয়েছে। কি ব্যাপার, তুমি এত রাতে কিসের জন্য? তুমি না মাঝে মাঝে ভুলে যাও যে আমি আমি এখনো তোমার হাজবেন্ড।
আর এই বিষয়টা যাতে আমি না ভুলি তাই এখানে আসো বারবার আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি যে আচ্ছা, একজন হাজবেন্ড তার স্ত্রীর কাছে যে আসবে তাতে কি নিষেধাজ্ঞা থাকতে পারে? আমি তোমাকে বারবার বলেছি সব ছাই পাশ খেয়ে তুমি আমার সামনে আসবে না। বলেছো, আমি স্বীকার করি তুমি বলেছো, অনেকবার বলেছো, ঠিক আছে সেটা, কিন্তু আমি তো খেয়েছি। বিষয়টা সিম্পল। তোমার কাছে লাইফে সবকিছু সিম্পল হলেও আমার কাছে না। আমি আমার মতো করে বাঁচতে চাই। আরে বাঁচো না, সমস্যা কোথায়? তোমাকে তো কেউ ডিস্টার্ব করছে না। তুমি নিজেই যে একটা জলজান্ত ডিস্টারবেন্স, তুমি কি এটা বুঝতে পারো? আমি না ইদানিং বুঝতে পারছি। কখন জানো, তোমার আচরণ দেখে আমি কিছুটা হলেও বুঝতে পারছি। খুব খারাপ লাগে জানো, খুব খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। আমাকে তো কেউ বোঝে না, কেউ না। না বুঝলো আমার বাবা, না বুঝলো আমার স্ত্রী। দিনের পর দিন আমি তোমাকে সূত্রে নেবার জন্য অনেকবার সুযোগ দিয়েছি, কিন্তু তুমি আমার একটা কথাও শোনোনি। তুমি তোমার ধ্বংসের পথেই আছো। মুক্তি চাও? দেখো, তোমার সাথে এইসব বিষয় নিয়ে কথা বলতে আমার একদম ভালো লাগছে না। তুমি কেন এসেছো আমাকে বলো, বলে এখান থেকে জাস্ট বের হয়ে যাও। শোনো, আমার কিছু টাকা দরকার ছিল। তুমি আবার আমার কাছে টাকা চাইছো? কি করব বলো, আমি কি করব? বাড়ি থেকে তো আমাকে ত্যায্য করে দিয়েছে। এখন তুমি ছাড়া তো আমার কোনো গতি নেই। তোমার লজ্জা করে না? বউয়ের কাছ থেকে টাকা নিয়ে কি জুয়া খেলো? আমি কি অন্য কোনো বউয়ের কাছে টাকা চাচ্ছি নাকি? আমি আমার নিজের স্ত্রীর কাছে টাকা চাচ্ছি, তাতে লজ্জা কিসের? তোমাকে কিন্তু এর আগেও আমি কম টাকা দেইনি। এই চিন্তা করো না তো, সব শোধ হয়ে যাবে, চিন্তা করো না। শোনো, আর আমি যে তোমাকে একটা প্রস্তাব দিয়েছিলাম না, সেটা নিয়ে মাথা খাটাও। আমার কাছে বেশি টাকা নেই, যা আছে সেটুকুই আমি তোমাকে দিচ্ছি। তবে প্লিজ এরপরে কখনো টাকা চাইতে আসবে না, আর আমার লাইফটা এভাবে নষ্ট করে দিও না প্লিজ। ছি 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 ছি, কেমন কথা বলো তুমি? আমি হাজবেন্ড হয়ে আমার স্ত্রীর জীবন নষ্ট করতে যাব কেন? কেন? তুমি আমার সাথে এসব করো না প্লিজ। হ্যাঁ, তোমাকে বুঝতে হবে যে একজন মানুষ একজন অমানুষের সাথে চলতে পারে। আমি অমানুষ? আচ্ছা ঠিক আছে, আমি অমানুষ, যাও অমানুষ, ওইটাই সই। এই এত রাতে তোমার সাথে আমার এই ভেজর করতে আর ভালো লাগছে না। টাকা আনো, আমি চলে যাই। টাকা আনো, যাও, টাকা আনো। টাকার নামে খোঁজ নেই, টাকার নামে খোঁজ নেই। আমি অমানুষ, আমার কত সমস্যা, কত সমস্যা। 10 হচ্ছে এখানে। এই 10 1025 হলে খুব ভালো হতো। এটা নিবা না? আমি নিয়ে চলে না, আপাতত আমি এটা দিয়ে কাজ চালাচ্ছি, কিন্তু ওই তোমাকে আমি যে প্রস্তাবটা দিয়েছি না, এটা তোমাকে আমি যে প্রস্তাবটা দিয়েছি সেটা একটু প্লিজ, সেটা একটু ভাবো, ভেবে একটা ব্যবস্থা করো। আমি চলে যাচ্ছি। ও আই এম সো সরি, একটু লেট করে ফেললাম। ভালো তো, আগের অভ্যাস এখনো বদলাওনি। আগে যা করতে এখনো তাই করছো, তো আমি অভ্যস্ত। অনেকক্ষণ বসিয়ে রেখেছি নাকি? বেশিক্ষণ না, জাস্ট নিয়ার অ্যাবাউট 55 মিনিটস। আই এম রিয়েলি সরি, আসলে নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি তো, তাই একটু দেরি হয়ে গেল। তোমার এখন অনেক টাকা, তাই না রে? তুমি নিজেই বলেছো যে মানুষ তোমাকে টাকার মেশিন ভাবে। টাকা ছাড়া তুমি কিছুই বোঝো না। জান্নাত, তোমার কি মনে আছে তোমাকে সবসময় একটা কথা বলতাম, তুমি যদি আমাকে ভালোবাসো, গোটা পৃথিবীর ঘৃণা আমার কাছে তুচ্ছ। তোমার বাবা টাকার জন্য তোমাকে আমার কাছে দেয়, কিন্তু এখন আমি একটা টাকার মেশিন। আমি কত টাকার প্রজেক্ট করছি থাক, বাদ দেই, তোমাকে এসব নিয়ে কিছু না বলি। কিন্তু এটা বলতে পারি যে টাকার জন্য তোমার বাবা আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে, সেই টাকার এখন আমার কাছে অভাব নেই। আমার অভাবটা শুধুই তুমি। তুমি যখন তোমার বাবার কাছে আমাকে নিয়ে গিয়েছিলে, তখন আমি তরুণ উদ্যোক্তা, আমার টাকা ছিল না, কিন্তু এখন আমার কাছে অনেক টাকা। শুধু এই টাকার কারণেই তোমার বাবা আমার কাছে তোমাকে দেয়নি, তোমাকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। আমি আসলে তখন যদি বাবার কথা না শুনতাম, তাহলে বাবা হয়তো নিজের সাথে খারাপ কিছু করে ফেলতেন।
এই জন্যই তোমাকে আর কখনো আমি বিরক্ত করিনি। মফস্বলের একটা সাদাসিধা মেয়েকে বিয়ে করে ফেলেছি। বিয়ের সময় বলে রেখেছি আমার মেইন ফোকাস হবে বিজনেস, তোমাকে সময় দিতে পারবো না। মুখ বুঝে সে সব সহ্য করে নিয়েছে। প্রতিশোধ নিতে চেয়েছো আমার উপরে না, টাকা বানিয়ে? এই টাকার জন্য তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। এক জীবনে কত টাকা কামানো যায় আমি তা দেখতে চাই। তুমি এখন চাইলেই খবর নিয়ে দেখতে পারবে 10 জন তরুণ শিল্পপতির মধ্যে আমি একজন। বাহ, বাবা বেঁচে থাকলে খুব খুশি হতাম। হয়তো খুব পস্তাতেন। পস্তাতে তাকে এমনিতেও হয়েছে। আমি কেন তাকে পস্তাতে হবে কেন? সে তো তার নিজের পছন্দের ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দিয়েছে। নিয়েছিলেন। মানুষ মাত্রই তো ভুল করে। ধরো বাবাও আমার জন্য একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, যার মাসুল বাবা এখনো দিচ্ছেন না, আমাকে দিতে। তুমি এখানে? আরে আমি সমস্ত ঢাকা শহর ঘুরে একদম মানে হয়রান হয়ে গেছি। যাই হোক, দেখা যখন হয়ে গেল, তোমার সঙ্গে আমার যে কথাটা আছে সেটা কি এখানে বলবো? না, একটু ওদিকে আসো বলি। তুমি কি আমাকে ফলো করছো? হ্যাঁ, ফলো করতে পারি তো, সেটা কি অন্যায় কিছু হবে নাকি? কি ব্যাপার, আপনি ওর হাত ধরছেন কেন? বাবা, এটা কি? হ্যাঁ, কি তোমার নতুন ডার্লিং নাকি? মালটা কে? কি বলছেন এসব? আরিফ, আরিফ প্লিজ, আরিফ। আরিফ ও আমার হাজবেন্ড। হ্যাঁ, আপনি লেট মি হ্যান্ডেল ইট। তুমি এদিকে আসো। কি কথা বলবো? তুমি এদিকে আসো, কথা বলছি। তুমি এদিকে আসো প্লিজ, প্লিজ। যাও। হয়ে যাচ্ছে যে আমি তোমাকে আর 1 পয়সা দিতে পারবো না। তোমার এই জুয়ার নেশায় আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। তুমি জাস্ট আমাকে ডিভোর্স পেপারে সাইন করে আমাকে মুক্ত করো প্লিজ, কালাম। আরে বাবা রে বাবা, আমার তো মানে কোনো আপত্তি নেই। আজব কথা কেন তুমি বলছো? তোমাকে আমি যে কন্ডিশনটা দিয়েছিলাম না, সেটা তুমি মেনে নাও, আমি তোমাকে একদম মুক্ত করে দেবো। তুমি কি পাগল পেয়েছো আমাকে? আমাকে তোমার পাগল মনে হচ্ছে? তোমার পেছনে পয়সা দিতে দিতে আমার সব সেভিংস শেষ হয়ে গেছে। আমি রাস্তার ফকির হয়ে যাচ্ছে। 1 টাকা না। প্লিজ, মাত্র তো 50 লাখ টাকা, বেশি তো চাইনি। আমি জানি যে তুমি দিতে পারবে। 50 লাখ টাকা দাও, আমি অনেক দূরে চলে যাবো। আমি তোমার সামনে আসবো না। শোনো, আমি বিদেশে চলে যাবো। ওখানকার ক্যাসিনো তো আমাকে শুধু টানে। তুমি বিশ্বাস করো, একবার যদি লেগে যায় না, একবার যদি লেগে যায় তাহলে শুধু ডলার আর ডলার ডলার আসবে। আমি অনেক দূরে চলে যাবো, তোমার জীবন থেকে দূরে চলে যাবো। প্লিজ 50 লাখ টাকা দাও আমাকে, প্লিজ প্লিজ। একটা পয়সা তুমি আর পাবা না আমার কাছ থেকে। একটা পয়সা পাবা না। তোমার তেল কিভাবে ভাঙতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। সরি, আমি সত্যি দুঃখিত। আমি জানতাম না যে আপনি ওনার হাজবেন্ড। জানলেন তো? ও তো নিজের মুখে বললো যে আমি ওর হাজবেন্ড, তাই না? আর তো কোনো সার্টিফিকেট লাগবে না, কাবিননামা লাগবে, দেখাবো? না, ওসবের দরকার নেই। আমরা কি একটু বসে কফি খেতে পারি? কফি? হ্যাঁ, আপনার মার খাওয়ার চেয়ে ধাক্কা খাওয়ার চেয়ে কফি খাওয়া অনেক ভালো। না, আমি সত্যিই দুঃখিত। প্লিজ আসুন। কি মন খারাপ? মন বলে আর কিছু নেই, তাই খারাপ হয় না। এভাবে নিজেকে শেষ করার কোনো মানে হয় না। সব কিছু থেকে নিজেকে বের করে আনার চেষ্টা কর। চেষ্টা করিনি বলে তুমি মনে করছো? আই এম সরি টু সে, আমার এখনো বিশ্বাস হচ্ছে না তোমার বাবা এমন একটা ছেলের সাথে তোমাকে। বাবার দোষ দিয়ে কি লাভ বলো? দোষ তো একা বাবার না। আমার তখনটা সুযোগ ছিল তোমার হাত ধরে বের হয়ে চলে আসা। তুমি তোমার বাবার অনেক আদরের ছিলে, আমি জানতাম। সেটা তুমি কখনোই পারতে না। হয়তো সেই ভুলেরই খেসারত দিতে হচ্ছে আমাকে। মানুষটা কি তোমাকে খুব বেশি ডিস্টার্ব করছে? একটা নেশাখোর জুয়ারুর মানুষ যা করে তাই করে। একটা সময় শারীরিক টর্চারও করেছে, পরে পুলিশের ভয় দেখিয়ে সেটা বন্ধ হয়েছে। আর এখন শারীরিক টর্চার কমিয়েছে, কিন্তু মানসিক অত্যাচার আরো বেড়ে গেছে। সারাটাক্ষণ খালি টাকা 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 করে আমার পিছনে ঘুরে বেড়ায়। আমি কতদিন সহ্য করবো আমি 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 জানি না। এভাবে আর কতদিন? হয়তো মৃত্যু পর্যন্ত, তাই তো মনে হচ্ছে আমার। বাজে কথা বলো না জান্নাত। আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। এভাবে চিন্তা করা বাদ দাও আরিফ।
আমাকে নিয়ে তোমার এইসব ভাববার সময় এখন না। দূরে ঠেলে দিচ্ছ? কাছেই বাঁচতে পারলাম কবে বলো? হ্যাঁ, ভাগ্যের হাতে আমরা সবাই বন্দী, তাই বলে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার পক্ষপাতে আমি না। সবার জীবন দর্শন যে তোমার মতো হতে হবে সেটাই বা কেন ভাবছো? তোমাকে আমার জীবন থেকে হারানোর পর আমি যে নিজেকে কিভাবে সামলেছি, কত কষ্ট করে এই পর্যন্ত এসেছি শুধুমাত্র মনের জোরে। তুমি পেরেছো, আর তুমি পেরেছো বলেও আমি আসলে খুশি। সবাই তো তোমার মতো এত সুখের ভালো একটা সংসার পায় না, তাই না? বিয়ে করলেই যদি সুখের সংসার হতো তাহলে তো তুমিও সুখী হতে, তাই না? এসো। আরিফ 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 প্লিজ আরিফ, এরপরে আর কি আছে জান্নাত? একটু বোঝার চেষ্টা করো প্লিজ। বোঝাবুঝির কিছু নেই। উনি আমার সঙ্গে যেভাবে কথা বললেন, যেভাবে আমাকে ট্রিট করলেন, আমার সব বোঝা হয়ে গেছে। প্লিজ আমি 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 বাবার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। আসলে মানে বাবার না কয়েকদিন ধরে বিজনেস নিয়ে একটু টেনশনে আছে, তাই হয়। প্লিজ জান্নাত, আমাকে এসব বলার কোনো দরকার নেই। তোমার বাবার কথা বলার সঙ্গে বিজনেসের কোনো যোগাযোগ নেই। উনি আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তোমার মতো বড় লোকের মেয়েকে আমি ডিজার্ভ করি না। কিন্তু কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। আর বেশো না, আমিও চেষ্টা করি তোমার কাছ থেকে আমার নিজেকে সরিয়ে নিতে। পারবে তুমি? তুমি পারবে আমাকে ছেড়ে থাকতে? পারতে হবে। এই শহরে কত মানুষ বুকের ভিতরে কষ্ট জমা করে চলাফেরা করে, আমিও আজকে থেকে না হয় তাদের কাতারে চলে যাব। তুমি এমন করছো কেন? তুমি কি চাইছো যে আমি তোমার হাত ধরে বের হয়ে চলে আসি? না, এটা কখনোই সম্ভব না, কারণ তুমি তোমার বাবাকে ভালোবাসো। আর উনি তো ভুল কিছু বলেননি, কঠিন বাস্তব। যা বলেছেন সব সত্য। আমার মতো ছেলে তোমার মতো এত বড় লোকের মেয়েকে ডিজার্ভ করে না। তুমি বারবার এই কথা কেন বলছো? কথাটা আমি বলছি না জান্নাত, বলেছেন তোমার বাবা। আমার ধারণা ওই কামাল ছেলেটার সঙ্গে তোমার বাবা তোমাকে বিয়ে দেবেন। আমি যদি কামালকে বিয়ে না করি? তোমার কি মনে হয় সেটা সঠিক সিদ্ধান্ত হবে? বাবার মনে কষ্ট দেওয়াটা কি তোমার উচিত হবে? আমিও সেটা চাইবো না জান্নাত। আরিফ আরিফ তুমি প্লিজ। আমাদের সব কথা শেষ হয়ে গেছে জান্নাত, এরপর আর কিছুই থাকে না। আজকের পর থেকে তোমার সঙ্গে আর আমার দেখা হবে না। হবে, দেখা হবে। আমি জানি আমাদের আবার দেখা হবে। চলি। আমি তোমাকে বলেছি। ডার্লিং, মাই ডিয়ার ডার্লিং, তুমি তো কামাল করে দিয়েছো। হ্যাঁ, কামাল করে দিয়েছো। কল করে এসব কথা বলার মানে কি? আরে আছে আছে, মানে তো একটা আছেই, সেই কারণেই তো আমি বলছি। যা বলার ক্লিয়ার। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একদম মেইন পয়েন্টেই চলে আসি। আচ্ছা শোনো, তোমার ওই যে ইয়ে আছে না, এক্স, তার সম্পর্কে তো আমি খোঁজ খবর নিলাম। আরে বাবা, সে তো বিরাট লোক। মানে আরিফের ব্যাপারে তুমি খোঁজ নিতে যাবে কেন? নিলাম আর কি। আরে হাজার হলেও আমার স্ত্রীর এক্স, কৌতূহল জাগে না? আরিফের ব্যাপারে তুমি তো আমাকে কোনো বাজে কথা বলবে না, আমি একদম সহ্য করবো না। পাগল না মাথা খারাপ আমার? সোনার ডিম পড়া হাঁসকে কেউ বাজে কথা বলে? হোয়াট ডু ইউ মিন? সোনার ডিম পাড়া হাঁস মানে? নো প্রবলেম ডার্লিং, নো প্রবলেম। এখন তুমি যদি সবকিছু জেনে বুঝেও না বোঝার ভান করো, তাহলে তো আমাকে খুলে বলতেই হবে।
আচ্ছা শোনো শোনো শোনো, এই যে তুমি তুমি যে আমাকে সবসময় বলো না যে আমাকে আমাকে তুমি টাকা দিতে দিতে নিঃস্ব হয়ে যাচ্ছ, আচ্ছা সেক্ষেত্রে তুমি তো আমাকে সামলানোর জন্য তোমার এক্সের সাহায্য নিতেই পারো নাকি? ছি, তুমি এত বাজে! মানে তুমি এখন আমাকে আরিফের কাছ থেকে টাকা নিতে বলছো? নেবে না? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু একটা কথা কি জানো ডার্লিং, টাকা কিন্তু আমার লাগবে। আমি আবারও বলছি তোমাকে, তোমাকে দেওয়ার মতো আমার কাছে আর কিছু নাই, তুমি আমাকে আমার মতো বাঁচতে দাও। বলেছি না, আমাকে 50 লক্ষ টাকা ম্যানেজ করে দাও, পেপারে সাইন করব, তুমি হয়ে যাবে মুক্ত। এত টাকা আমি পাবো কোথায়? আচ্ছা শোনো শোনো, তুমি যদি চাও তাহলে তোমার যে বাড়িটা আছে না, সেটা বিক্রি করার জন্য একটা ভালো খদ্দের আমি কিন্তু ম্যানেজ করে দিতে পারি। এইটা আমার বাবার বাড়ি, এই বাড়িটা আমাকে আমার বাবা লিখে দিয়ে গেছেন, আর এই বাড়ি বিক্রি করে আমি তোমাকে টাকা দিতে যাব? কিন্তু ডার্লিং, তুমি যদি আমাকে টাকা না দাও, টাকা না দিলে আমার কবল থেকে তো তোমার মুক্তি নেই, টাকা তোমাকে দিতেই হবে। আমি তোমাকে একটা ফুটো করিয়েও দিব না, তোমার যা মন চায় তুমি তাই করতে পারো। বাপ রে বাপ, তোর তো অনেক তেল হয়েছে। অসুবিধা নেই অসুবিধা নেই, তোর তেল কিভাবে ভাঙতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। এই শোন, তুই তো আমাকে অমানুষ বলেছিস তাই না? তো একজন অমানুষ কতটা পিশাচ হতে পারে টাকা না দিলে, সেটা তুই এবার দেখতে পারবি। ঠিক আছে, আমি রাখছি, তুই রাখ। গুড নাইট। তোমার মনে আছে জানো, শেষবার আমাদের যখন দেখা হয়েছিল তুমি আমাকে কি বলেছিলে? যদি বলি মনে নেই তাহলে কি অনেক রেগে যাবে? না, রাগ করবো কেন, তবে কাল রাতে সেদিনের কথাগুলো খুব মনে পড়লো, তাই বললাম। আচ্ছা, তুমি যে বিজনেস ফেলে সারাক্ষণ আমার পেছনে পড়ে আছো, তোমার বিজনেসের ক্ষতি হচ্ছে না? খুব যে ক্ষতি হচ্ছে তা বলবো না, সিস্টেমে ফেলে দিয়েছি সব, এখন আপন গতিতে চলে। এই তুমি তো তোমার বউকে দেখালে না, এদিকে আমার ওই বাজে জামাইটাকে তো ঠিকই দেখে ফেলেছে। তার মধ্যে দেখার কিছু থাকলে তো দেখবে। এভাবে বলো না, প্রত্যেকটা মানুষের ভিতরেই কোনো না কোনো সৌন্দর্য ঠিকই লুকিয়ে থাকে। এভাবে বললে তো তোমার হাজবেন্ডের কথা আমি বলতে পারি। ও প্লিজ, ওই অমানুষটাকে নিয়ে কোনো কথা বলো না। এখনো ডিস্টার্ব করে? কাল রাতেও ফোন করে টাকা, তাছাড়া আবার কি? ভালো তো আমাকে কোনোদিনও বাসেনি, নিজের বাবার চাপে পড়ে আমাকে বিয়ে করেছিল, আর বিয়ে করার পরে তো দেখিয়ে দিল তার আসল চেহারা, সবচেয়ে জঘন্য কুৎসিত চেহারা। তোমার বাবা এসব জানতেন না? জানলে নিশ্চয়ই নিজের মেয়েকে ওইরকম একটা অমানুষের হাতে তুলে দিতেন না। কপাল আসলে আমাদের দুজনেরই খারাপ জান্নাত। প্লিজ আরিফ, তুমি অন্তত আমার সাথে তোমাকে মিলিও না। তোমার একটা সুন্দর সংসার আছে, এইটুকু মেনে নাও। তুমি ভালো আছো, এইটুকু মেনে নাও। ভালো আছি, এটাকে ভালো থাকা বলে? বুকের ভেতর প্রাণ নেই, কিন্তু হেঁটে চলে বেড়াচ্ছি। এভাবে বলছো কেন? অনেক আগে একটা কথা বলেছিলাম, সেটা মনে পড়ে গেল। হাসছো কেন? আমি অনেক আগে একটা কথা বলেছিলাম, সেইটা মনে পড়ে গেল। কি সেটা? জানি দেখা হবে। তোমার সাহস তো কম না, তুমি আমার বাসায় আমার ড্রয়িং রুমের উপরে বসে এরকম পায়ের উপর পা তুলে আছো মানে? হাউ ডেয়ার ইউ? ও সরি সরি ডার্লিং, সরি। আসলে আমি তোমার বাসায় আসতে বাধ্য হয়েছি। কেন জানো বাধ্য হয়েছি? কারণ হচ্ছে যে ওই যে তুমি চাচ্ছিলে না একটা ব্যাপার, দিয়েছি আমি, সাইন করে দিয়েছি, মানে ডিভোর্স লেটারে সাইন করে দিয়েছি। এখন সেই কাগজটা তো তোমাকে আমার পৌঁছে দিতে হবে, পৌঁছে দিতে হবে না? সেজন্যই তো আসতে বাধ্য হলাম না। আরে বাবা, তুমি তো এটাই চেয়েছিলে, এটা চেয়েছিলে না? এটাই তো চেয়েছিলে, এখন দিয়ে দিলাম। এখন থেকে তুমি মুক্ত, মুক্ত, মুক্ত করে দিলাম তোমাকে। এত অবাক হচ্ছ কেন তুমি? কেন এত অবাক হচ্ছ?
আরে বাবা, আমি তো টাকাটাই চেয়েছিলাম। আর টাকার গায়ে তো কারোর নাম লেখা থাকে না যে অমুকের টাকা তমুকের টাকা থাকে। টাকা পেয়েছি, আমার কাজ শেষ, মানে আমার কন্ডিশন পূরণ হয়ে গেছে, দিয়ে দিলাম। এখন শোনো, এই টাকাটা আমি পেয়েছি, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম। কেননা তুমি একটা বিষয় জানো যে কমিটমেন্টের ব্যাপারে আমি কত স্ট্রং। যাই হোক ডার্লিং, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, সরি সরি সরি, আমি চলে যাচ্ছি। তুমি ভালো থেকো। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে তোমার সঙ্গে আমার আর এই জীবনে দেখা হবে না, এটা তুমি নিশ্চিত থাকো। কারণ আমি কালকেই আমি বাই। অনেক টাকা হয়েছে তাই না? তুমি আমার কে আরিফ? তুমি আমার হয়ে কেন কালামকে টাকা দিতে গেছো? আমি চেয়েছি, আমি ভিক্ষা দিয়েছি টাকা তোমার কাছে? চোখের সামনে তিল তিল করে মরে যাওয়া মানুষের মর্ম হয়তো তুমি বোঝো না জান্নাত, কিন্তু আমি বুঝি। না, তুমি বোঝো না, তুমি কিচ্ছু বোঝো না আরিফ। আমার লাইফ আমার মতো করে আমাকে যাপন করতে দাও। তুমি প্লিজ কোনো রকম দয়া দেখাতে এসো না। দেখো জান্নাত, আজকের পর থেকে তুমি আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না আরিফ। আমি বন্ধু হতে চেয়েছিলাম, সেই বন্ধুত্বের মর্যাদা তুমি রাখতে পারো না। এসব তুমি কি বলছো জান্নাত? আমি কি এমন অপরাধ করেছি তুমি আমাকে এত বড় শাস্তি দেবে? তোমার একটা সাজানো গোছানো সংসার আছে, তুমি আর তোমার স্ত্রী পুতুলের। তোমাদের মাঝে আমি কেউ না, এখানে আমার কোনো অস্তিত্ব নেই। প্লিজ এবার আমি তোমাকে হাত জোর করে বলছি, আর তুমি আর কখনো যোগাযোগ করার চেষ্টা করবে না, আর কখনো না। বাকি জীবন তুমি তোমার পুতুলের সাথে থাকবে, কারণ আমি না, পুতুল তোমার একমাত্র ভালোবাসা পাওয়ার যোগ্য একজন মানুষ। জান্নাত প্লিজ। তুমি আজ তো তাড়াতাড়ি চলে আসলে যে? হ্যাঁ, কি হয়েছে? শরীর খারাপ নাকি তোমার? না আমি ঠিক আছি, তুমি যাও। আরে বললাম না তোমাকে যেতে এখান থেকে, এত কথা বলো কেন? আচ্ছা ঠিক আছে, আই এম সরি আরিফ। দাঁড়াও, পুতুল এদিকে এসো। তুমি সরি না, আমি সরি। আমি এতদিন তোমাকে অবহেলা করেছি, তোমার সাথে অনেক অন্যায় করেছি। কি বলছো আরিফ? তুমি আমার জীবনে অবহেলা দেবে? করেছি আমি জানি। আমি এতদিন তোমাকে নিজের মতো করে একটু সময়ও দেরি, বুকে টেনে কখনো আমার মতো করে আদরও করি, শুধু টাকা 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 করে নিজেকে ব্যস্ত রেখেছি। কিন্তু আর না, যথেষ্ট রয়েছে। আসলে এক জীবনে ভালো থাকার জন্য কত টাকার প্রয়োজন? এত তো টাকা লাগে না।
শান্তিতে ঘুমানোর জন্য শুধু একটু ভালোবাসার প্রয়োজন। কি বলছো তুমি এগুলো আরিফ? কি হয়েছে তোমার? অনেক হয়েছে, আর না। আজকে থেকে আমি চেঞ্জ। আমার জীবনে শুধু তুমি, আবার যে বাচ্চা আসবে, এরাই হচ্ছে আমার প্রায়োরিটি। আর কারো আমার জীবনে স্থান নেই। আপু, এই যে আমি ভাইয়াকে ট্রাই করছি। দাদা একটু ধৈর্য ধর, লক্ষ্মী বোন আমার, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, একটু সহ্য কর লক্ষ্মী বোন আমার, একটু সহ্য কর। হ্যালো, হ্যাঁ মিতালি বল। ভাইয়া আপনি ফোন করছেন না কেন ভাইয়া? আপনি তো পেয়ে গেছে, এখন আমি কি করবো? আমি কিছুই বুঝতে পারছি না ভাইয়া। কোথায় আপনি? আমি তো চট্টগ্রামে ফ্লাইটে রওনা দিচ্ছি। আমার আসতে আরো সময় লাগবে। তুই একদম দেরি করবি না, হসপিটালে নিয়ে যা, কোনো কিছু যেন কমতি না হয়। আমি আসতেছি। আচ্ছা আচ্ছা ভাইয়া, ঠিক আছে, দেখছি আমি কি করা যায়। ঠিক আছে, রাখছি। হ্যাঁ পেট্রোল পেট্রোল কথা বলো পেটে। তোমার চোখের নিচে কালি কেন? কিচ্ছু হয়নি তোমার। পেটুল, সব ঠিক হয়ে যাবে। পেটুল, পেটুল, পেটুল কথা বলো, কথা বলো পেটুল। পেটুল, পেটুল,
আমি তোকে কিভাবে বড় করবো বাবা? আমি তো অনেক একা হয়ে গেলাম। আমি কিছুই বুঝতে সরি, আমি আপনার ওয়াইফকে আমি বাঁচানোর চেষ্টা তোমার তোমার বাচ্চা মানে তোমার ওয়াইফ? কারণ আমি বিশেষ করে আমি জানি না, কারণ ভালো দাম লেখা ছিল। আমরা সবাই অনেক চেষ্টা করেছি ওকে বাঁচানো, ওই আমি তো অনেক একা হয়ে গেলাম। আমি বুঝতে পারছি না আমি ওকে কিভাবে বড় করব। আমার সাথেই কেন এমন হয়? শুধু আমার সাথেই কেন এমন হয়? ওকে তোমার একা বলে করতে চাই। এখন থেকে ওর দায়িত্ব আমার। আমি আর তুমি মিলে ওকে বড় করবো, আর আমি হব ওর মা।